নমস্কার। যাত্রা শুরুর আগে কয়েকটি বিশেষ ঘোষণা। যাত্রা চলাকালীন আপনারা অযথা ঘোরাফেরা করবেন না। যাত্রা চলাকালীন আপনাদের সঙ্গে আর মোবাইল ফোনটি দয়া করে সাইলেন্ট মোডে রাখবেন, কারণ যাত্রার সংলাপগত ব্যাপার, তাই শুনতে অথবা শোনাতে উভয়েরই অসুবিধে হবে। আমাদের যাত্রাপালায় ধূমপান ও মদ্যপানের ব্যবহার আছে, যা যাত্রাপালাটিকে পরিস্ফুটনের জন্য কোনো ব্যক্তিকে উদ্বুদ্ধ করার জন্য নয়। আমাদের যাত্রার শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা দয়া করে আপনাদের আসন ছেড়ে উঠবেন না। আমরা কেউই কলকাতার সুবিখ্যাত যাত্রা দলের পেশাদার অভিনেতা নয়, তাই যাত্রায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ভাই বন্ধু আত্মীয় মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। নমস্কার। ঘোষণাগুলি এখানেই শেষ হল। শুরু করছি আজকের যাত্রাপালা। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ ও শ্রী শ্রী শিব শম্ভুর পাদপদ্মে ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে উপস্থিত সমস্ত দর্শক মন্ডলীকে বাঁকুড়া ও কখন নাট্য সংস্থার পক্ষ থেকে আগাম শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি চলতি মরশুমের জনপ্রিয় পালা প্রযোজনা গভীর বেলায় রচনা মঞ্জিল ব্যানার নাট্য নির্দেশনায় পীযূষ কান্তি ধর, ব্যবস্থাপনায় থানারা শিব কাজল মেলা কমিটি ও তরুণ সংঘ, পরিবেশনায় বাঁকুড়া ও কক নাট্য সংস্থা, সহযোগিতায় পলাশডাঙ্গা ও কক নাট্য সংস্থা। অভিনয়ে বর্তমানে এনেছেন যাত্রার সর্বাধিক জনপ্রিয় রোমান্টিক জুটি পীযূষ কান্তি ধর ও মিস পায়েল। যাত্রার দ্রোণাচার্য মহেশ্বর মন্ডল, বহুরূপী অভিনেতা প্রণব পাইন, বলিষ্ঠ অভিনেতা গঙ্গাধর কিশোর ও দীপঙ্কর শর্মা, অভিনয়ী অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি, দুরন্ত খলনায়ক নিমাই ভট্টাচার্য, ভয়ঙ্কর ভিলেন স্বরূপ ঘোষ, অলরাউন্ডার হিরো কুমার হিমাংশু, দুষ্ট মিষ্টি মিস কাজল, সুশোভন বারুই, প্রতীক কুমার, সুরজিৎ রায় ও রাজীব সিং। আরো ধনীয় রূপসজ্জায় মহামায়া ড্রেস হাউস গোলকুন্ডা পুরুলিয়া, আবু সঙ্গীতে মাস্টার স্বামিনী কান্ত মাহাতো, শুরু করছি হিমাংশু শেখ ও স্বরূপ ঘোষ প্রযোজিত খানারা শিবকাজন মেলা কমিটি আয়োজিত বাঁকুড়া ও কক নাট্য সংস্থা পরিবেশিত মঞ্জিল ব্যানার্জি রচিত সবার প্রিয় পীযূষ কান্তি ধর নির্দেশিত কুমারজিৎ অভিনীত এক রহস্য ঘন বাস্তবমুখী সামাজিক পালা প্রযোজনা প্রেম প্রীতি হোক না মধুর, বিরহ শুধুই রক্তে লেখা, বিধির বিধানে হলো যে আজি গধূলি বেলায় শেষ দেখা।
আমার মা ঠিক এইভাবেই তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ চালিয়ে গান গাইতেন। তাই এতগুলো বছর পর হঠাৎ মায়ের কথা বড্ড করে পড়ছে। অবনী বাবু সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীর সবচাইতে শক্ত শেকল দিয়ে মা ছেলের সম্পর্ককে বেঁধে দিয়েছেন। নারী নারীতে তার ঢোল হয়ে সেই সন্তানটি কখনো তার মাকে ভুলে যেতে পারে? তা যাক, এবার বলুন তো অবনী বাবু, এতদিন পর এই মুখার্জি বাড়িতে হঠাৎ আপনি কি মনে করে এলেন? মনে করে নয়, বীরেশ্বর বাবুকে আমি মনে করিয়ে দিতে কি মনে করিয়ে দিতে এলেন? কি আর বলবো মা জননী, তিল তিল করে এত বড় সার কারখানা করে তুলেছেন, অথচ সেদিকে কোনো খেয়ালই নেই বীরেশ্বর বাবু। আজ 1 মাস ধরে কয়েকটা সই করার জন্য এই ফাইলটা নিয়ে ওনার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। উনি কিছুতেই সই করতে সময় পাচ্ছেন না। তাই বাধ্য হয়ে বাড়িতে। তাই তো অবনী বাবু, আপনি ফাইলটা এই বাড়িতে রেখে যান, আমি সময় করে সই করিয়ে রাখবো। হ্যাঁ, সেই করুন ভালো। এই নিন মা জননী, আমি তাহলে এখন আসি। ও মা, এতদিন পর আপনি এই বাড়িতে এলেন, আর একটু মিষ্টি জল না খেয়ে ফিরে যাবেন? না না, আজ থাক, আমি না হয় আরেকদিন। না না, আরেকদিন নয়, আজকে আমি মিষ্টি জল নিয়ে চলে এসেছি ম্যানেজার বাবু। দেখি 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 দেখি, আরে বাবা, এত মিষ্টি, এত মিষ্টি খাওয়া যায় নাকি? এত 1 প্লেট মিষ্টি নয়, পুরো আমার মিষ্টির দোকানটাকেই তুলে নিয়েছে। আমি বলো মিষ্টির দোকান বলে থেমে গেলেন, এবার হচ্ছে গ্লাসের জলটা থেকে বলবেন পুরো অঙ্গ পোষাবটাই তুলে নিয়ে চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই একটা মিষ্টি খেলাম। এতগুলো মিষ্টির মধ্যে মাত্র একটা? হ্যাঁ, এটাই যথেষ্ট। আমি তাহলে আসি কি না, আপনি কিন্তু বললেন না, বীরেশ্বর বাবুকে গিয়ে সইগুলো করে রাখবেন, কেমন? আমি আসি। এই অবৈধ মানুষটা কিন্তু খুব ভালো, তাই না মা? হ্যাঁ, আমাদের কারখানার সমস্ত ঝুঁকি তো অবনী বাবুর পয়। তা যাক, তা তোর সেই দাদা বাবুটি কোথায় গেল? দাদা বাবু? আপনার ছেলে, সে রাজা বাবু, কোন সকালবেলায় সে মোটর বাইকটাকে বগল দাবা করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো দিদিমণি? তিনি তো কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এক্ষুনি যাও গিয়ে মা, নইলেও তো চেঁচামেচি শুরু করে দেবে। ও মা, কলেজে যাবে কি? আজ তো রবিবার, তা রবিবারেও কি তো দিদিমণির কলেজ খোলা থাকে নাকি? আরে কি মা, পড়াশোনার কলেজ খোলা না থাকলেও প্রেমের কলেজ তো খোলা থাকে কি মা। রেগে যাবেন না দিদিমা, রেগে যাবেন না। আমি সকালবেলায় ঘর চাকরিতে গিয়ে এই ছবি আর এই চিঠিগুলো পেয়েছি। চিঠি? বলছিস তুই? ওই দেখি দেখি দেখি। সত্যি আমার চুলে পাট ধরে গেছে, আমি বুঝতেই পারি
বিয়ের বয়স হয়ে গেছে। লাগিয়ে দেন গিন্নিমা, লাগিয়ে দেন। কর্তা বাবুকে বলে এবার একটা চৌকি বাড়ি লাগিয়ে দেন দেখি। আরে দাঁড়া দাঁড়া, আগে ব্যাপারটা তুই কর্তা বাবুকে বলি বিয়ে বলে কথা। আর কি নিয়ে কথা বলছো মা? কেন আপনার দিদিমণি মানে মেঘে মেঘে বেলা তো আর কম হলো না। কেন ছোটটা তো কোনো খারাপ কথা বলেনি মা। এবার তো তুমি সিঁদুর পরে শ্বশুর বাড়ি যেতে হবে রে মা। তা ছেলেটি কে রে মা? না মানে মা এ হলো দীপঙ্কর, তিনি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে বাড়িতে আছে। ও বলেছে আমার বিয়ে কমপ্লিট করবে, আমাকে বিয়ে করবে। তোর বাবার মন না থাকলে তোদের এই বিয়েতে ফাইনাল করা যাবে না মা। তুই এক কাজ কর, ওই ছেলেটিকে আবার আমাদের বাড়িতে আসতে হয়, আমি ছেলেটির সঙ্গে কথা বলবো। সত্যি বলছো মা? আজকে আমার কি আদৌ ছিল, আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না। আজ আমি দীপঙ্করকে তোমাদের কথা বলবো। এই আমার তো সত্যি হয়েছে, আমার কাছে কি যেতে হচ্ছে। তাহলে আমি আসি মা। পয়সা সাবধানে এসো। গিন্নিমা, কর্তা বাবু এই বিয়ে মেনে নেবেন তো? তোর ছেলেটি যদি বড় হয় তাহলে তোর কষ্ট বাবুকে রাজি করানোর দায়িত্ব আমার। তারপর তারপর এই সারা মুখার্জি বাড়ি আলোয় ভরিয়ে এক গধূলি লগ্নে সানাইয়ের মাঙ্গলিক সুরে আর আমার রানী মায়ের স্মৃতি আমি রাঙিয়ে দেব। তারপর সানাইয়ের সুরে এই গায়ে মানুষদের আশীর্বাদে বরণডালা হাতে নিয়ে আমি মেয়ে জামাইকে বরণ করে নেব। তারপর শাখা সিঁদুরের রঙে রঙিন হয়ে উঠবে আমার রানী মায়ের স্মৃতি। শাখের আওয়াজে ভরে উঠবে এই বিবাহ প্রাঙ্গণ। উঠে চুয়ারে গা ভাসিয়ে দিয়ে ওই পুরো ক্ষয়পুরের শব্দে অগ্নি সাক্ষী করা রানী মায়ের নতুন জীবনে খুলবে খবর। তারপর জীবনের সবচাইতে বড় উৎসাহিত হবে আকাঙ্ক্ষিত যদি রং তবে রং হৃদয়ং তবে রং তব যদি রং হৃদয়ং তব যদি রং হৃদয়ং তব যদি রং হৃদয়ং তবে রং ভুল, সব ভুল। এখন আর সানাই বাজিয়ে মন্ত্র পড়া বিয়ের কোনো মূল্যই নেই। তাই মানবিক মূল্যবোধীন অবক্ষয়ের সুন্দর সমাজে এখন জলছোয়া, নান্দিমুখ, গায়ে হলুদের রং সব ফেকাশে হয়ে গেছে। আধুনিক মেরেজি হিস্ট্রি আজ রেজিস্ট্রি পেপারে ছাপা হচ্ছে গো। মন্ত্রের ভিনিগারে ডুবিয়ে টক করা হচ্ছে লিভ টুগেদারের সম্পর্ককে। ছাল হয়ে যাচ্ছে জীবনের সব অনুভব। আদালতে সর্বসমক্ষে দাঁড়িয়ে স্বামী স্ত্রীকে নগ্ন করে দিচ্ছে এত ডিভোর্স। তাই তো সৃষ্টির মিষ্টি ভালোবাসা বড় অসুস্থ গো। এই ভালোবাসাকে বাঁচাতে চাই ওটের ক্যাপসুল, চেতনার সিরাপ, সততার ইঞ্জেকশন। কি বাবু মশাইরা, এই পাগলের পাগলামি শুনতে আর ভালো লাগছে না তো? আর ভালো লাগছে না? এখানে দাঁড়িয়ে আছে, দীপঙ্করের ওই একটাই নয়, কোনো দিন সে ঠিক সময় এখানে আসবে না। ঠিক বলেছেন দিদিমণি, ঠিক বলেছেন। আজকের দিনে কেউ ঠিক সময় আসে না, কেউ কথা দিয়ে কথা রাখে না, সব চালাবে মানে। আপনি কে? আমি ধ্বংসস্তূপে চাপা পড়ে জয় দিয়া। আমি স্বাধীনতার ওষুধ খোয়া পরাধীনতার মৃতদেহ। সবাই বলে বিশ্বাস করুন দিদিমণি, আমি পাগল নই। এখানে কি চাই? খুঁজছি, শুধু খুঁজেই বেড়াচ্ছি। রোজ আমি পার্কের ওই দিকটাতে ভিত্তি করি। তার দিদিমণি দাদা বাবু কি এখনো পড়াশোনা করেন?
না না, পড়াশোনার পাঠ শেষ করে দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে আপাতত বাইরে থাকছে, বড় একটা ব্যবসা করবে। তাই বুঝি? তাহলে তাহলে আপনাকে একটা কথা বলে দিই। হ্যাঁ হ্যাঁ, আপনার মতো আমার একটা মেয়ে ছিল, সেও না একটা ছেলেকে খুব ভালোবাসতো। একদিন একদিন ওই ছেলেটা আমার ফুলের মতো মেয়েটাকে বিয়ে করে মেরে ফেললো। কি বলছেন কি আপনি? ঠিক বলছি রে ভাই, ঠিক বলছি। তাই তো তোমাদের মতো মেয়েকে দেখলেই আমি তাদের কাছে গিয়ে বলি, ভালোবাসো, ক্ষতি নেই, কিন্তু দেখে নিও ভালোবাসার পাত্রটি যেন তোমাকে ভালোবাসা পর্যন্ত নিয়ে যেতে পারে। না না, দিব্যমন সেরকম ছেলেই নয়। দীপঙ্কর? ও, তার নাম বুঝি দীপঙ্কর? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ধরেছেন, তার নাম দীপঙ্কর। এই যে আসতে দেরি হচ্ছে, দেখবেন কাজকর্ম সমস্ত শেষ করে মুখটা কাছাকাছি করে এসে আমাকে বলবে। I am extremely sorry, madam. এই যে রাজকুমার, আচ্ছা তুমি আমাকে কি মনে করেছো বলো তো? তুমি কি জানো তোমার জন্য আমি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি? সরি রানী। থামো তুমি। ইংরেজ থেকে চলে যাওয়ার সময় ওই ছলে কথার মানেটা কিন্তু খুব সহজভাবে শিখিয়ে দিয়ে গেছিলে। রানী প্লিজ, তুমি আমায় বোঝার চেষ্টা করো। বাবা একটা ট্যান্ডার জমা দিতে বলেছিলেন, আর তাছাড়া আমি বলছি তো আই এম সো সরি। কিন্তু আমি আমার কথা তুমি একবার ভেবে দেখো, কতক্ষণ তোমার জন্য আমি এই কথা ওয়েট করছি। ভাগ্যে সেই ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয়ে গেল, তাই ওনার সঙ্গে গল্প করে আমার সময়টা কেটে গেছে। উনি কে রানী? সবাই ডাকে আমাকে সত্য পাগলা বলে। আজ থেকে ওই নাম ধরেই ডাকতেন দাদা বাবু। সবাই আপনাকে পাগল বলে কেন আমি বুঝি না। তবে তবে আপনাকে দেখে তো কোনো পাগলের লক্ষণ করা হচ্ছে না। ঠিক বলেছ ভাইয়া, মানুষের আসল পরিচয় জানা খুবই দুর্বিষহ ব্যাপার। ওপর থেকে দেখে তো আর মানুষ চেনা যায় না। এই আমাকে দেখুন না, অনেক দিন ধরে খুঁজে চলেছি, কিন্তু পাচ্ছি কে? কি খুঁজে চলেছেন আপনি? কিন্তু কিন্তু চাই দেখছি কোথাও মানুষ নেই, সব মানুষের দল। এবার বুঝেছি আপনাকে সবাই পাগল বলে গেলেন। যাকে রানী, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলো ওই দিকটাই। না না, আপনার বলছে এই দিকটা থাকুন, আমি বলছি ওই দিকটাতেই যাই। তবে হ্যাঁ, যাবার আগে একটা কথা বলে যায় দাদা ভাই, যে হাত দিয়ে ওই মেয়েটার হাত ধরেছেন, দয়া করে সেই হাতটা দিয়ে ওর স্মৃতিটা রাঙিয়ে দিয়ে প্রেমটাকে সম্মান জানাবেন। তা না হলে ওই নিষ্পাপ মেয়েটার জীবনের স্টেশনে ভালোবাসার রেলগাড়িটা কোনোদিন এসে দাঁড়াবে না, কোনোদিন এসে দাঁড়াবে না, কোনোদিন এসে দাঁড়াবে না। ওই ভদ্রলোকে রিসার্চ করার কোনো ইচ্ছে আমার নেই। এখন শুধু তোমার সাথে কথা, গান, প্রেমার ভালোবাসা। ঠিক বলেছো। তোমাকে দেখেছি কত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে, রাতের আকাশে আমার তারা কাছে জানে, চাঁদ বুঝি তা
তুমি এখানে? আমি আবার কি করবো? আপনারা দেখছি আপনাদের কাজ দেখতে, তবে এখন আর তোমাদের কিছু করতে হবে না। এতক্ষণ যা করার ছাড় বোধ করে ফেলেছে। তিনি আমাকে আমার বাবা! এখন কি হবে? আমি বলি তুমি আমাকে এখানে একা চলে যাও। তোমার বাবার সামনে দাঁড়ানো আর রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়ানো দুটো সমান ব্যাপার। আমি পারবো না, আমি চলি। যাকে এমন ধরে ভালো দেখেছেন, যাকে নিয়ে স্বপ্ন দেখছেন, তাকে ওই বিপদের মুখে ঠেলে দিয়ে আপনি চলে যাবেন? আপনি না একে ভালোবাসেন? তা অবশ্য ঠিক, কিন্তু আরে মশাই, এর মধ্যে আবার কিন্তু কি? বাবাকে আমাদের ব্যাপারে সব জেনে ফেলে গেছে। আরে জেনে গেছে কি বলছো দিদিমণি? মা জননীর সঙ্গে দাদাবাবুকে আলাপ করে দেওয়ার পর মা জননীর কথা বাবু সব কথা বলে আর ছবিও দেখেছি। আর তাই দেখে শুনে আজ ওই গাড়ি নিয়ে ওই পিছু পিছু ফলো করেছে। আপনার নাম কি চলো? এবার কি হবে? আমার একটা উপায় বের করো না। বাবার সামনে দেখা তোমার হয়ে যাবে। আরে তোমার হয়ে যাবে, আমার তো অলরেডি শুরু হয়ে গেছে। কি পুকুরে যে তোমার সাথে প্রেম করতে এলাম, তখন যদি জানতাম তোমার বাবা মন বদরাগি রাস্তার ভদ্রলোক, তাহলে কি জীবনে কি আমি তোমার সাথে প্রেম করতাম বলো? আমি তোমাকে প্রেম করতাম না। তুমি একটা উপায় বের করো না। কি করা যায়? ও হ্যাঁ, তোমরা এক কাজ করো। আমি যে কর্তাবাবু একটু শান্ত করার চেষ্টা করছি, আর তোমরা ওই মাথা নিচু করে আমার সাথে চলে এসো। আমি সাক্ষাৎ করবো। কি কুকুরে যে তোমার সাথে প্রেম করতে না এখন কেন না, একটু পরে তো আবার টানতে হবে। তাই কেন্দ্রে বেকার চোখে জল নষ্ট করে লাভ নেই। আমাকে আবার এক্ষুনি ওই সরকারি হাসপাতালে বেড বুক করতে হবে। কেন? উমা, কেন সরকারি হাসপাতাল বলে কথা? আগে থেকে ফোন করে বেড বুক না করলে ওই সময়ে বেড পাওয়া যাবে না। আমি তো এটাই করতে পারছি না। বেড বুক, বেড বুক, বেড বুক। আরে বেড বুক কে হবে কেন জন্য? তোমার জন্য। কি নাম তোমার? বাবা! তুমি চুপ করো। অনেকক্ষণ তোকে তোমাদের আমি অনেক কথা শুনেছি, এবার আমি কথা বলবো, তোমরা শুনবে। কি নাম তোমার? কি নাম তোমার? দীপঙ্কর চ্যাটার্জি। দীপঙ্কর, আমি শুনলাম তুমি নাকি আমার মেয়েকে ভালোবাসো, কিন্তু তুমি কি জানো যাকে তুমি ভালোবাসো তার প্রতিদিন হাত খরচা কত? কেন জানো না? কেন জানো না? কেন জানো না? প্রেম তখনই পূর্ণ মর্যাদা পাই যখন অর্থহীন ভালোবাসার ব্যাংকে প্রতিদিন ওই অর্থটাই বেশি পরিমাণে জমা হয়। ইঞ্জিনিয়ারিং পাস করেছি, নিশ্চয়ই একটু চাকরি পেয়ে যাবো। তুমি এমন ভাবে ভাবতে কাচ্ছ যেন চাকরি পাওয়াটা তোমার কাছে কোনো ব্যাপারই নয়। শোনো দীপঙ্কর, আজকের এই পৃথিবীতে দুটো জিনিসের বড্ড অভাব। এক, মানুষের কথার দাম। দুই, একটা চাকরি পাওয়া। যত চেষ্টা করেও তুমি কিন্তু একটা চাকরি পাবে না। তাতে তোমায় বরং আমি কিছু টাকা দিচ্ছি, তুমি একটা ব্যবসা শুরু করো। শর্ত এই বীরেশ্বর মুখার্জির মেয়ের বিয়ে তোমার মতো সাধারণ ছেলের সঙ্গে হবে না। তোমায় আমি অনেক টাকা দিচ্ছি, তুমি এই রানীর জীবন থেকে সরে যাও, নইলে কিন্তু এই চাবুকটা ব্যবহার করতে আমি বাধ্য হব। আমি রানীকে ভালোবেসেছি ওর জীবন থেকে সরে যাওয়ার জন্য নয়, ওর জীবনটা আমার নিজের জীবনের সঙ্গে বাঁধার জন্য। আর তাছাড়া আমি কোনো সাধারণ ঘরের ছেলে নই। আমার বাবাও আপনার মতো সমাজের প্রতিষ্ঠিত শিল্পপতি অরিন্দম চ্যাটার্জি। কি নাম বলে?
অরিন্দম চ্যাটার্জি। নামটা বড্ড চেনা চেনা লাগছে। তা তো লাগবেই, কারণ আমার বাবার আপনি যে একই স্কুলে একই সাথে লেখাপড়া করেছেন। তুমি অরিন্দমের ছেলে। থাক 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 থাক। আর ঠিক আছে, আর ঠিক। বাঙালির এই একটা সত্তাই তো এখন পর্যন্ত বেঁচে আছে। বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমার মধ্যে এখনো বাঙালি আনাচা দেখে আমি খুব খুশি হলাম। আজকের দিনে বাঙালি তার ওই বাঙালি আনাটাই হারাতে বসেছে ওই এমটিভির কবলে পড়ে। বাঙালি ছেলেরা হাতে মোবাইল, কম্পিউটার এবং মোবাইল নিয়ে ব্যস্ত। তাদের কাছে ওই বাঙালির ধুতি, পাঞ্জাবি, মনুষ্যত্ববোধ সব অচল। আর ধুতি পাঞ্জাবের মধ্যে প্রাচী হয়ে দাঁড়িয়েছে সাম্প্রদায়িকতার স্তম্ভ। যে স্তম্ভ ভাঙতে এই মুহূর্তে প্রয়োজন কাজী নজরুলের বুলডোজার। যে বুলডোজার চালাবে রবীন্দ্রনাথ। আর ধ্বংস হওয়া সাম্প্রদায়িকতার প্রাচীর থেকে হাতে কলম ধরবে কবি সুকান্ত। আসলে কি জানো বাবা, এই ক্ষুধার্ত মনুষ্যত্বটা মাঝে মাঝে ভেতর থেকে বেরিয়ে আসতে চাই। যাক তুমি একদিন হরিন্দমকে আসতে বলো। আরে হরিন্দম আমার ভালো বন্ধু, শুভকার যত তাড়াতাড়ি সম্ভব আমি সেরে ফেলতে চাই। আসলে কি জানো, রাজনৈতিক হানাহানি আর সাম্প্রদায়িকতার মারামারিতে ধৈর্যের বামটা একদম ভেঙে গেছে। বড্ড ভয় হয়। মেয়ের বাবা তো, তাই সবসময় আমি অশনি সংকেতটাই দেখতে পাই। এই সমস্যা তবে 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 তোমাকে দেখার পর থেকে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গিয়ে মেয়ের মঙ্গল কামনায় দেখা দিয়েছে সবুজ সংকেত। আমি 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 আমার এই মেয়েকে তোমার হাতে তুলে দেব, কিন্তু তার আগে তোমাকে প্রমাণ করতে হবে যে জামাই হিসাবে তুমি কতটা যোগ্য। আপনি আশীর্বাদ করুন মেসমশাই, আপনি আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদের হাত যদি আমার মাথায় থাকে তাহলে আমি ওই সৌভাগ্যের উচ্চ শিখরে পৌঁছে যাবো। কি বলো জানি? মঙ্গল কাকা, বলো মঙ্গল কাকা। আমায় খুঁজছেন কেন? হ্যাঁ কাকা, মাত্র পিয়ন কাকা এসেছিল, তোমায় একটা চিঠি দিয়ে গেল। আমার চিঠি? হ্যাঁ। আরে ঘরে চাল নেই, চুলো নেই, আমাকে আবার চিঠি দিয়ে দেখি। আরে চিঠিটা পড়ে দেখলে বুঝতে পারবে কে চিঠি পাঠিয়েছে। হ্যাঁ ঠিক বলছিস, তুই দেখি দে। দেখি দে। এ কি? এই যে আমার কাবেরীর চিঠি। কাবেরীর চিঠি কি লিখেছে? পড়ো না। লিখেছে পড়াশোনার পর শেষ করে আগামী 7 তারিখ গায়ে ফিরছে রে ছোটকা। কিন্তু মঙ্গল কাকা 7 তারিখ আবার আগামী হলো কি করবো মঙ্গল কাকা? আজই তো মাসে 7 তারিখ। ও হ্যাঁ, তাই তো একদম খেয়াল ছিল না। কিন্তু মেয়েটা যে কোন ট্রেনে আসছে সেটাই তো বাবা কাকা মেয়ে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরছে। সে আনন্দে কাকার চোখ দুটো যেন একেবারে চক করছে। আনন্দ তো হবে রে ছোটকা, আনন্দ তো হবে। এই ছোট্টবেলায় কলকাতার বোর্ডিং এ পড়াশোনার জন্য আমার আজকে চলে গিয়েছিল। জানি কাকা জানি, কর্তাবাবু ছেলে রাজাবুর সঙ্গে তোমার মেয়ের বন্ধুত্ব ছিল। হ্যাঁ, এটা আমরা কিছুটা তারপর কাবেরী হলো সামান্য একটা ড্রাইভারের মেয়ের সাথে রাজার বন্ধুত্ব স্যার একদম মেনে নিতে পারত না। আর তাই রাজার বন্ধুত্বকে স্যার একদম মেনে নিতে পারতো না। তাই ছোটবেলাতেই এই কাবেরী মাকে কলকাতায় বোর্ডিংয়ে পড়াশোনা করতে পাঠিয়ে দিয়েছিলেন। সেই কাবেরী বাড়ি ফিরছে, আমি রাজাবুকে খবরটা দিয়ে আসি। সেই সঙ্গে কিন্নিমাকেও কিন্তু আমি খবরটা দিয়ে আসি। আমি যাই কাকা, আমি যাই। তবে একটা কথা কাকা, তোমার মেয়ে পড়াশোনা শেষ করে অনেকদিন পর গ্রামে ফিরছে। সে আলাদা কিন্তু আমাদের মিষ্টি খাওয়াতে হবে। নিশ্চয়ই খাবো। দেখলে আমার মেয়ে বাড়ি ফিরছে শুনে ওদের আনন্দ আমার চেয়ে অনেক বেশি। কারণ গায়ের মেয়ে গায়ে ফিরে আসছে, তাতে গায়ের মানুষের আনন্দ হবে না? বাবা
খুব ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আরে এতক্ষণ ভালো ছিলাম না রে মা, তোকে দেখার পর খুবই ভালো লাগছে মা, খুবই ভালো লাগছে। আপনি কাকা মা একদম বুড়ো হয়ে গেছে যে। বয়স তো কম হলো না মা, ওই চুলে পাটপুর করবে, তারপরে এতদিন পর এই পুরো বাপ কাকাদের মনে পড়লো বুঝি। তা কি করবো বলো কাকা, পড়াশোনা করতে যদি আমি তো আর আসতে পারছিলাম না, তাই তো গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি সোজাই গ্রামে বাড়িতে ফিরে এসেছি। খুব ভালো করেছিস না, শিক্ষিত মেয়ে বাবা হওয়ার মঙ্গলের এতদিনে শ্বাস পূরণ হলো। মা আপনি হঠাৎ আমার বাড়িতে আসবে না, আমি এসেছি যে। আরে পুনম নয় না, পুনম নয়, তুই আমার শিক্ষা। কেমন আছিস মা? খুব ভালো আছি, তুমি কেমন আছো বড় মা? ওই মঙ্গলবার স্কুলে কি করছিস? মেসুমশাই কেমন আছে? ও আছে। আর জানি সেও ভালো আছে। ঠিক আছে, আর কার কথা জিজ্ঞাসা করবি না? জিজ্ঞাসা করতে আমার হয়েই গেছে। তবে কিন্তু তোমার ছেলেটা যেন কেমন? আমি এতদিন কলকাতায় ছিলাম, এত খবর পর্যন্ত নেয়। দাদা তো প্রত্যেক মাসে তোকে একটা করে চিঠি দিয়েছে মা। প্রত্যেক মাসে চিঠি দিয়েছে? আমি তো কোনো চিঠি পাইনি। চিঠি পাসনি? কি করে বললি মা? রাজা বাবু চিঠিগুলো পোস্ট করতে যায় আমার, আচ্ছা এইসব কথা শুনে সারা রাত করে আবার আমার কাছে এইভাবে চিঠিগুলো আমি পোস্ট করিনি মা, এইভাবে চিঠিগুলো আমি পোস্ট করিনি মা। মঙ্গল গরিব বড়লোক শ্রেণী বৈষম্য দিয়ে কখনো মানুষের বন্ধুত্ব নষ্ট করা যায় না। তুই এতদিন পর গ্রামে ফিরে এসেছিস, আমার রাজা শুনলে এক্ষুনি সে ছুটে এসে চিৎকার করে বলবে, এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে, এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে, প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাইয়া, ডাকে দৌড়িয়া, ভালোবাসো যাও বলিয়া, হাওয়া মেঘে ছড়ায় ফুল ঝরায়, ঝিরি ঝিরিয়ে বহিয়া। কেমন আছো কামিনী? ভীষণ ভীষণ ভালো আছি। আর তুমি? আমি যদি বলি ভালো নেই, তাহলে আমার দেবদুল্ল বাবা আর এই মমতাময়ী মাকে অপমান করা হবে। আর যদি বলি ভালো আছি, তাহলে এই মুহূর্তে অপমান করা হবে আমার হৃদয় জুড়ে যে বসে আছে তাকে। তাই এই কষ্টে বিরাট একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাক। মঙ্গল, আমি বলি কি, বহুদিন পরে দুই বন্ধুর একসঙ্গে দেখা হয়েছে, আমরা বরং এই স্থানটা শূন্য করে দিয়ে চলে যাই, আর ওরা ওদের বন্ধুত্বে অসম্পূর্ণ জিজ্ঞাসা চিহ্ন দেওয়া বাক্যকে সম্পূর্ণ করে এই শূন্য স্থান পূরণ করুন। কি হলো মা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমার তো পুজোর সময় হয়ে গেছে। আমার পুজোটা হয়ে গেছে বাবা। না মা, তোমার পুজো হয়নি। আরে বলছি তোমার পুজো হয়ে গেছে। তোমার পুজো হয়নি। শয়তান! ঠিক আছে, আমি যাচ্ছি। মা রাধা, কালকে আমি জন্মদিন, তাই
যেন ভুলে যাসনি। বড় মা, ওরে কাবিনী, আমি যে রাজার মা, তাই তোদের ভালোবাসার বন্ধুত্ব আমি জানতে পূজারি ওই রাজার বাবা মেনে নেবে কিনা তা আমি জানি না। তবে আমি বলবো তোদের ভালোবাসার জীবনে ভরে উঠুক তোদের ভালোবাসা ভরা জীবনে ভরে যায়। তোদের ভালোবাসা ভরা জীবনে যেন যদি কোনোদিন আসতে বাধা, তাহলে মনে রাখবি সেই বন্ধুত্ব একই তারে বাধা। যদি আসে কাল বৈশাখী বাসনা যেন ভয়, মরমা তোমার আশীর্বাদ থাকবে জানি, হবেই তোদের জয়, হবেই তোদের জয়, জানো না দিদি, মা কিন্তু আমার চাইতে তোমাকে অনেক বেশি ভালোবাসে। আর তুমি আমার দিকে আমার করে তাকিয়ে কি দেখছো? দেখি আমার ছেলেবেলাকার খেলার সাথীকে। কিন্তু কিন্তু খেলার সাথী এটা তো আর পুতুল খেলা নয়। আজ তুমি যা নিয়ে খেলতে চাইছো রাজা, সেটা কিন্তু এই জীবন নিয়ে খেলা। কারণ আমরা নিচু জাত, তার উপরে জালখড়ের মেয়ে, আর তোমার বাবা যে মুখার্জি বাড়ির বৌমা হিসাবে আমাকে কোনোদিন মেনে নেবে না তা তো তুমি জানো। আমি জানি, কিন্তু আমি যে তোমাকে একেবারে নিজের মতো করে পাওয়ার স্বপ্ন দেখে এসেছি সেই ছোট্টবেলা থেকে। তাহলে জীবন সাথী এটা এটা তোমার ভালো লাগা, সাময়িক ভালো লাগা। এই ভালো লাগাকে ভালোবাসায় রূপান্তরিত করতে, আর ভালোবাসার সেই সাথীকে জীবন সাথী হিসাবে রূপান্তরিত করতে তোমাকে যে অনেকবার ভাবতে হবে রাজা। হ্যাঁ, কোথায় আমি আর কোথায় তোমরা, তোমাকে আপন করে পাওয়ার স্বপ্ন দেখাটা যে আমার কাছে জীবনে একটা স্বপ্ন রাজা। একটা স্বপ্ন, আর এ হলো ভোরের স্বপ্ন। ভোরের স্বপ্ন সত্যি হয় তাহলেই একবার সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে যত ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, যত ঘাত প্রতিঘাত আমাকে সহ্য করতে হোক না কেন, যত আঘাত আমাকে সহ্য করতে হোক না কেন, আমি তা হাসি মুখে সহ্য করবো। তুমি শুধু বলো তুমি আমায় ভালোবাসো। তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভুল, মন আর কিছু মানে না, হৃদয় সাগর আকুল। তুমি এলে পিয়ার দেশে ভোরে দিলে মন আবেশে, দক্ষিণা বাতাস তুমি সোনালে যে গান গাইয়া, সুরে সুরে বেজে ওঠে মরিয়া। ভালোবাসো যা বলিয়া মেঘে ছড়ায় ফুল ঝরায়, ধীরে ধীরে বহিয়া। তোমার এই অসম্ভব ভাবি আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ওই কাবেরীকে আমি কখনোই বৌমা হিসাবে মেনে নেব না। আমার ছেলে তাকে বউ হিসেবে মেনে নিয়েছে। আমিও মেনে নেব, তবে কাবেরীকে বৌমা হিসাবে নয়। আমি মেনে নেব যে রাজা বলে আমার কোনো সন্তান ছিল না। আমার পিতৃত্বের কাছে এই আভিজাত্যকে বলি দিয়ে পুত্র স্নেহে ঠান্ডা জলে আমার এই বিবেক বুদ্ধির আগুনটাকে আমি কখনো নেভাতে পারবো না। নো নো নো, নেভার নেভার। আমি তাহলে গ্যারেজ থেকে গাড়ি বার করি? না, তোমাকে কিছু বের করতে হবে না। যা বের করবার আমি বের করতে, সেটা মঙ্গলই বলো, সেটা মঙ্গলই বলো। আমি মঙ্গলকে গ্রাম থেকে বার করবো না, আমি রাজাকে
আমি ঘর থেকে বার করবো। ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। মঙ্গল, মঙ্গল শোনো মঙ্গল, তুমি তুমি আজ থেকে 300 বছর আমার কাছে কাজ করছো, এ পর্যন্ত কিন্তু আমি তোমার সঙ্গে দুর্ব্যবহার করিনি। অথচ সেই আমি তোমার মেয়েকে কলকাতায় লেখাপড়া শিখতে পাঠিয়েছিলাম, সে কথা তুমি ভালো করে জানো। এখন দেখছি তোমার মেয়েকে কলকাতায় লেখাপড়া শিখতে পাঠিয়ে তোমার কোনো লাভই হয়নি। একটি আম গাছের চারা যদি গ্রামের মাটি থেকে তুলে নিয়ে কলকাতার কোনো পার্কে পোতা হয়, তাহলে সেই আম গাছটি আমরা গাছ হয়ে যাবে স্যার। মঙ্গল, এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি দুটো চাবি চাই। প্রথমত বাড়ির চাবি, দ্বিতীয়ত গাড়ির চাবি। আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি গ্রাম থেকে অনেক দূরে চলে যাবে। মঙ্গল যে নিরাশ্রয় হয়ে যাবে গো। আমার কি শান্তিলতা, তাতে আমার কি? আরে আমার ছেলের মঙ্গলের জন্য ওই মঙ্গলকে শুধু গ্রাম থেকে নয়, দরকার হলে ওকে আমি পৃথিবীর বাইরেও পাঠিয়ে দিতে দ্বিধা বোধ করবো না। ঠিকই বলছি, ওই মঙ্গলের মেয়ে অমল হয়ে চাঁদ ধরতে চাইছে, যে হতে ও চাঁদটা ধরতে চাইছে, সেই হস্তাকে আমি কেটে দেবো। নিজের মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়েছ সম্পত্তিকে একটা আত্মসাৎ করার জন্য। হ্যাঁ, ভুল যখন আমার ছেলে করেছে, সে ভুলের মাসুল আমি দেবো। শোনো মঙ্গল, তোমাকে আমি অনেক টাকা দিচ্ছি। তোমার মেয়েকে নিয়ে 1 সপ্তাহের মধ্যে তুমি এখান থেকে অনেক দূরে চলে যাবে। আপনি যেমন ছেলের বাবা, আমিও যেমন মেয়ের বাবা। এতগুলো বছরও আপনি আমায় চিনতে পারলেন না স্যার, কিন্তু এই মুহূর্তেই আমি আপনাকে চিনে গেছি স্যার। তাই বলছি, টাকা দিয়ে আপনি ক্ষমতা কিনতে পারবেন স্যার, কিন্তু সেই টাকা দিয়ে আপনি মমতা কিনতে পারবেন না স্যার। মমতা কিনতে পারবেন না। You are going to স্যার, আমি মুখ্য মানুষ, তবে এটুকু জানি স্যার, নুন খেলে তার গুণ গাইতে হয়। তাই বেইমানি আমি করবো না স্যার, বেইমানি আমি করবো না। চলি স্যার। হ্যাঁ, তবে যাওয়ার আগে কয়েকটা কথা আপনাকে বলে যাই স্যার। আমার কাছে যে দুটো চাবি আছে, সেই দুটো চাবি দিয়ে আপনি আপনার গাড়ি খুলতে পারবেন স্যার, কিন্তু আপনার বিবেকের দরজা খোলার চাবি আমার কাছে নেই স্যার। তাই সেই চাবিটা আমি আপনাকে দিতে পারলাম না স্যার, দিতে পারলাম না। মুখার্জি বংশের রক্তকে সম্মান জানাতে গিয়ে তুমি গায়ে হাত তুলে ফেললে বহুদিনের পুরনো কর্মচারীকে। এতে যেমন তুমি মানসিক তৃপ্তি পেলে, এক পালকে ভেবে দেখেছ, সেই সঙ্গে পেলে এই মানুষটা অভিশাপের এক রাস পথ। ও রাজা, তুমি একটু ড্রাইভারের সামনে আমাকে তুমি অপমান করছো। তুমি ভুলে যাচ্ছ যে তুমি বীরেশ্বর মুখার্জির সন্তান। তুমি ভুলে যাচ্ছ তোমার আভিজাত্যের কথা। বাবা, তোমার ওই ইমিটেশনের আভিজাত্যের মূল্য আমার কাছে নেই বাবা। তাই এই মুহূর্তে আমি তোমায় হাত জোড় করে বলছি, ওই অমঙ্গলের বোঝাটা মাথা থেকে নামাতে দয়া করে তুমি মঙ্গল কাকার কাছে ক্ষমা চেয়ে নাও। এই সামান্য রক্তের কাছে সামান্য মেসমশাই ক্ষমা চাইবেন না? হ্যাঁ, চাইবেন। আপনার অসামান্য মেসমশাই যদি তার সামান্য কর্মচারীকে গায়ে হাত তুলে তাকে অসম্মান করতে পারেন, তাহলে আপনার ওই অসামান্য মেসমশাই ওই সামান্য কর্মচারীকে সামান্য ক্ষমা চেয়ে তাকে সামান্য সম্মান জানাতে পারবেন না? কেন? বর্তমানে
না বলতে বলি না, আমাদের মন ভরে তো কোনো বস্তু নেই। আমাদের মতো নিচে তোলার মানুষগুলোর মন মন পাথর চাপা পড়েছে, শেষ হয়ে গেছে। চলে চলে বলতে পারে, চলে চলে চলে। মঙ্গল, মঙ্গল দাঁড়াও মঙ্গল, আবার সমাজ অন্যায় হয়ে গেছে, তুমি তুমি আমায় ক্ষমা করো। মেসমশাই কি বলছেন আপনি? আমি কি ভুল শুনছি? না 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 না, একজন সৎ আদর্শবান মানুষের যা বলা উচিত, যা করা উচিত উনি তাই করেছেন। এখন তুমি এসো কাকা। চলে চলে রাজা বাবু, চলে চলে। বাবা বাবা, অপ্রিয় হলেও কিছু সত্যি কথা বলার জন্য তুমি আমায় ক্ষমা করে দাও বাবা। না না রে রাজা, না, তুই আমার অন্ধ বিবেকের বন্ধু ডানাগুলোকে খুলে দিয়েছিস রাজা। তাই তাই তুই বললি মঙ্গলের কাছে ক্ষমা চাইতে। আমি কিন্তু চেয়েছি রাজা, আমি কিন্তু চেয়েছি। এবার এবার আমি যদি তোর কাছ থেকে কিছু চাই, বল বল, তুই আমায় দিবি রাজা? দেবে বলো, তুমি তুমি আমার থেকে যা কি চাইবে বলো, আমি বলছি তুমি যা চাইবে রাজা তাই দেবে। বলো কি চাও তুমি, বলো রাজা তুমি কি চাও? বলি যাই, ও যাতে ওই ছোট লোকের মেয়েটাকে চিরদিনের মতো ভুলে যায়। না 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 না, তাদেরকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি বাবা। রাজা রাজার সামান্য গ্রামের মেয়েটাকে ভালোবাসার লাভ কি? দেবঙ্গ বাবু, কথাটা হচ্ছে আমাদের বাপ বেটার মধ্যেখানে আপনার এই নাচটা না করালে আমি খুশি হব, অনেক খুশি হব। তারপর সিঙ্গল নাম আমি একদম পছন্দ করি না। গেটিং মাই পয়েন্ট। আর লাভ লোকসানের হিসেব তো ব্যবসাদাররা করি। মনে অন্তর্নিহিত প্রেম বা ভালোবাসাকে কখনো দাঁড়িপাল্লায় ওজন করা যায় না, আর যাবেও না, আর যাবেও না। রাজা রাজা, তুই বুঝতে পারছিস না, তোকে আমি দেখে শুনে একটা রাজকুমারের সাথে বিয়ে দেবো রাজা। অর্থের কাগজে তোর জীবনটাকে আমি পাল্টে দেবো রাজা। আমার জীবনটাকে পাল্টাতে হবে না বাবা, তুমি তোমার চরিত্রটাকে পাল্টাও রাজা। তোমার আমি তোমাকে পাল্টাও, তাহলে সন্তান হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করবো। তাহলে তুইও শুনে রাখ রাজা, তুই যদি ওই ছোট লোকের মেয়েটাকে বিয়ে করিস, তাহলে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে। বাড়ির দরজা বন্ধ করতে হবে না বাবা, বাড়ির দরজা বন্ধ করতে হবে না। আরো তো তুমি তোমার চোখ আর কানটাকে বন্ধ রেখো, তাহলে তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাবে না, তোমার জেদের অপমৃত্যু, আর কান দিয়ে শুনতে পাবে না তোমার জেদের আত্মনাদ। ভুলে যাচ্ছ কেন বাবা, আমি যে তোমারই সন্তান। তোমার শরীরে যে জেনারেশন রক্তটা বইছে, সেই একই জেনারেশন রক্ত আমার শিরাই উপশিরাই ধর্মনীতে বইছে। তাই কাবেরীকে বিয়ে করে নিয়ে এসে আমি প্রমাণ করে দেবো যে আমি মুখার্জি বংশের সন্তান, আমি বীরেশ্বর মুখার্জির সন্তান, আমি রাজা মুখার্জি। আর এই মুখার্জি বংশের সন্তানেরা কখনো মাথা নিচু করে হাঁটে না, মাথা উঁচু করে হাঁটে। কাবেরীকে বিয়ে করে নিয়ে আমি আনবই বাবা, এই আমার দৃঢ় অঙ্গীকার বাবা, দৃঢ় অঙ্গীকার, দৃঢ় রাজা এই বংশের উত্তরাধিকারী, ওকে তুমি এইভাবে বাঁচিয়ে দিও না, বাঁচিয়ে দিও না। ওকে তুমি যে বংশ মর্যাদা নিয়ে অহংকার করছো, সেই অহংকারটাই পতনের মূল। আমি যে দেখতে পাচ্ছি এই ধ্বংসের পূর্বাভাস। আমিও দেখতে পাচ্ছি শান্তনুদা, আমিও দেখতে পাচ্ছি, আর সেই ধ্বংসের পূর্বাভাসটা বয়ে নিয়ে আসছে তোমার ওই অতিরিক্ত আদরের সন্তান রাজা। আমার মান সম্মানকে হত্যা করে ও যে স্বপ্ন দেখতে চাইছে, সেই স্বপ্নকে আমি কোনোদিন দেব না। এই সমস্যায় আপনি বাবাজি নিয়ে আসতে বলেছিলেন। শান্তনুদা, শান্তনুদা যাও, তুমি ভেতরে যাও। অনেকদিন পর অরিন্দম আমাদের বাড়িতে আসছে, যাও অরিন্দম আজ আমাদের অতিথি। যাও যাও, তুমি অতিথি আপনাদের ব্যবস্থা করো। তবে যাওয়ার আগে আমি একটা কথা বলে যাচ্ছি, তোমাদের এই জেদের কুরুক্ষেত্রে বাপ বেটার যুদ্ধটাকে থামাও, নইলে কিন্তু এই অভিজাত্যের চতুর্গৃহে আমরা সবাই সবাই সেই আগুনে পুড়ে মরবো, সবাই সেই
সহজে হবে না। এই সময় পরে মরার কথা বলছো কেন বীরেশ্বর? কি ব্যাপার বলো তো? আরে অরিন্দম, কোনো সমস্যা পড়েছো? আমারও কিন্তু তাই মনে হচ্ছে বলা। আর এই মুহূর্তে মেয়ে সমস্যা মানে আমারই সমস্যা। আপনি আপনি আপনার সমস্যার কথাটা বলুন, সমাধান করার দায়িত্ব আমার। মানে মানে আমার সেই সমস্যার সমাধান করতে নিশ্চয়ই পারবে। আমার ছেলে বলে বলছি না, তুমি এমনি বিরাট করে তো পারবা। আর তাছাড়া তোমার মেয়ে রানীকেও খুব ভালোবাসে, অবশ্য রানীও খুব ভালোবাসে। তুমিও শিল্পপতি আর আমিও শিল্পপতি, তাই সম্মান আদিত্যের দিক থেকে তোমার সাথে আমার আত্মীয়তা করতে নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা নয় বীরেশ্বর। তোমার কাছে মেয়েকে দিয়ে আমি তো নিশ্চিন্ত হয়ে থাকবো। তাছাড়া দীপঙ্করকে আমার খুব ভালো লেগেছে। তাহলে আপনি আপনার সমস্যার কথাটা বলুন। সমস্যার জায়গাটা উপরে ফেলে আপনাকে মসৃণ পথের সন্ধান আমি দেবো। তাহলে শোনো, মেসমশাই, কাজটা আপনি আমার উপর ছেড়ে দিন। দীপঙ্কর, তুই যদি আমার এই ছোট্ট কাজটাকে করে দিতে পারো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। বাবু, এতে কৃতজ্ঞতা কি আছে বলা? এবং তোমার জামাই, আর জামাইয়ের তো তোমরা করতেই হবে। একদম ঠিক, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। এবার আমি আমার কর্তব্য করবো। আমি শুধু রানীকে ওই দীপঙ্করের হাতে তুলে দেব না, আমি আমার কারখানার ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব ওই দীপঙ্করের হাতেই তুলে দেব। আগামী মাসের 8 তারিখে একটা শুভ দিন আছে, সেই দিন বেজে উঠবে সানাই। আর আমি আমার মেয়েকে সাজিয়ে দেবো বেনারসি দিয়ে, আর তুমি তোমার বৌমাকে সাজাবে তোমার ওই চ্যাটার্জি বৌমাটা দিয়ে। দেখো পাড়া পড়ছি, কেমন মাছ কেটেছি বড়শিতে। আজীবন চেয়েছি আমি হারিয়ে যাব, হারিয়ে যাবে আজীবন চেয়েছি আমি